আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজের সাথে রয়েছে আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারতের দুটি এবং পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পরস্পরের। আগামী ৩রা মার্চ ব্রিটেনে ভিজিট মাই মস্ক ওপেন ডে পালিত হবে। সংবাদ সম্মেলনে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। এবং ঢাকা শহরে যানজট নিরসনে শীঘ্রই ডিজিটাল অটো সিগন্যাল পদ্ধতি চালু হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেক্সিটের পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্যের আইন প্রণেতাদের মধ্যে নানা মতবাদ থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এমপিদের আহ্বান জানিয়েছেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। ডেইলি মেইলকে লেখা এক নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, যদি এমপিরা তাদের নার্ভ ধরে রাখেন তাহলে যুক্তরাজ্যের ইইউ থেকে একটি ভালো চুক্তি নিয়ে প্রস্থানের ভালো সুযোগ রয়েছে। এদিকে আগামী মাসে এমপিরা তার চুক্তি প্রত্যাখ্যান করলে হয় ব্রেক্সিট পিছিয়ে দেওয়া হবে, নয়তো চুক্তিবিহীন ব্রেক্সিটের প্রশ্নে পার্লামেন্টে ভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন থেরেসা মে। ব্রেক্সিট নিয়ে মঙ্গলবার এক বক্তব্যে এমপিদেরকে এই সুযোগ দেওয়ার ঘোষণা দেন মে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবর্তন আনা ব্রেক্সিট চুক্তিটি নিয়ে ১২ মার্চ পার্লামেন্টে ভোট হবে। এই চুক্তি এমপিরা প্রত্যাখ্যান করলে তাদেরকে আলাদাভাবে আরও ২টি ভোট অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হবে। এর একটি ভোট হবে পরদিনই, আর তা হবে এমপিরা চুক্তিবিহীন ব্রেক্সিট সমর্থন করেন কিনা সে প্রশ্নে। সুতরাং এমপিদের যথেষ্ট সমর্থন থাকলেই কেবল ২৯শে মার্চ চুক্তি ছাড়া ব্রেক্সিট হতে পারবে, আর চুক্তিবিহীন ব্রেক্সিট ভোটে পাশ না হলে ১৪ মার্চ হবে দ্বিতীয় আরেকটি ভোট। এই ভোট হবে আরও অল্প কিছুদিনের জন্য ব্রেক্সিট প্রক্রিয়ার দেরি করার প্রশ্নে। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ আমার চেতনা স্লোগানে ইতালির রোমে অঙ্কুরের নবম প্রয়াস সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি জানাতে এবং সকলকে দেশপ্রেমের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদার। অঙ্কুরের নবম প্রয়াসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইটালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। ছোট্ট শিশু যখন বর্ণমালা কিংবা ভাষা আন্দোলনের চিত্র কচি হাতে নিজের ভাষায় ফুটিয়ে তোলে, তখনই তো অঙ্কুরের সার্থকতা। প্রবাসে বেড়ে ওঠা এই শিশুদের বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি জানাতে অঙ্কুর তার নবম প্রয়াস সফলভাবে সম্পন্ন করেছে। শিশুদের বর্ণমালা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা তো উপলক্ষ মাত্র। আসলে অঙ্কুর তাদের মনের গহীনে এঁকে দেয় বাংলার ছবি, বাংলাদেশের ছবি। আর শিশুদের পরিবেশনেও দেখা মেলে সেই রাষ্ট্রভাষা বাংলা চাই তথা মায়ের ভাষার প্রতিচ্ছবি। বাংলার সমৃদ্ধ ইতিহাস যারা প্রবাসে বসেও ধারণ করেন, তাদের কাজকে আরও উৎসাহিত করতে প্রতি বছরই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মান্যবর রাষ্ট্রদূত। তবে এবারের অঙ্কুরের এই আয়োজনকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদার আয়োজক ও শিশুদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে দেশ ও প্রবাসে সংস্কৃতির সেতু বন্ধনের ভিন্ন মাত্রা যোগ করেন। বাংলাদেশের পরিবেশ থেকে অনেক দূরে বড় হচ্ছে, তাদেরকে বাংলাদেশের সবকিছু সম্পর্কে জানিয়ে দেওয়ার যে একটি গুরুদায়িত্ব তারা পালন করছে, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবি রাখে। আমার পক্ষ থেকে আমি তাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। অঙ্কুর আপনার গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়, অন্য কোন সংগঠনের পরিচালনা দূতাবাসের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় প্রতি বছর এবং অফিসিয়ালি সেটা রেকর্ডেড। তিনি প্রশংসিত আয়োজনে ভবিষ্যৎ প্রজন্ম সহ সকলকে দেশপ্রেমের আহ্বান জানান। সুন্দর সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, এসব সম্পর্কে যখন শিশুরা জানবে তারা বাংলাদেশকে ভালোবাসতে শিখবে, বাংলাদেশের জন্য কাজ করতে তারা আগ্রহ দেখাবে।
অঙ্কুরের 9 বছরের ধারাবাহিকতার কার্যক্রমের প্রশংসা করেন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, অঙ্কুরের এই পথ চলায় আমরা দেখতে পাই ভিন্ন সংস্কৃতির মধ্যে বহির্বিশ্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশকে। আয়োজকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরব উজ্জ্বল ইতিহাস জানানো আমাদের দায়িত্ব আর শিশুদের অধিকার। প্রবাসের সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অভিভাবকদের পাশাপাশি সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তারা। সকল প্রতিযোগী সহ বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে প্রত্যাশা, বিজয়ের আনন্দে অঙ্কুরের শিশুরাই হোক আমাদের আগামীর পুরস্কার। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইতালি। প্রতি বছরের ন্যায় এবারও আগামী 3রা মার্চ ব্রিটেনে ভিজিট মাই মস্ক ওপেন ডে পালিত হবে। মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারে এক সংবাদ সম্মেলনে এর তথ্য জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। এমসিবির পক্ষ থেকে বলা হয়, ওই দিন যুক্তরাজ্যের প্রায় 500 মসজিদ নন মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যেখানে নন মুসলিমরা এসে বিশ্ব মুসলিম উম্মাহ এবং ইসলাম সম্পর্কে তারা নতুন ধারণা নিতে পারবে। বিশেষ করে ইউরোপের অন্যতম বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদে নন মুসলিমদের উপচে পড়া ভিড় হবে বলেও আশা করা হয়। ভিজিট মাই মস্ক ডে সম্পর্কে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী সেক্রেটারি মাসুদ আহমেদ বলেন, তারা সব সময় ধর্মে বিশ্বাসী, অবিশ্বাসী সকল মানুষকে মসজিদে স্বাগত জানিয়ে থাকেন। তিনি বলেন, তারা আশাবাদী ভিজিট মাই মস্কের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে যে কিছু ভুল বোঝাবুঝি আছে তা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, আমরা যত বেশি একজন আরেকজন সম্পর্কে জানতে পারবো, তত বেশি আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে এবং বিশ্বাস সুদৃঢ় হবে। So this is an open day, one day in a year when the mosques are opening their doors up and down the country, throughout Great Britain, and in fact even some other countries are learning from this experience. So people in other countries are also asking us, how can we do this? দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। লন্ডনস্থ মানবাধিকার সংগঠন হোয়াইট প্রিজন ইন্টারন্যাশনালের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে বিটিআর ট্র্যাজেডি অব বাংলাদেশ রিফ্লেকশন অব জাস্টিস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবু নাসেরের যৌথ পরিচালনা এবং ব্যারিস্টার নাজির আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি শামসুল আলম লিটন এবং কমিউনিটি ব্যক্তিত্ব নূর বক্স। সেমিনারে বিটিআর ট্র্যাজেডি অব বাংলাদেশ 2009 সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারে বক্তারা বলেন, 25শে ফেব্রুয়ারি 2009 বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে একটি শোকাবহ দিন। সেমিনারে আলোচকবৃন্দ পিলখানার বিডিআর বিদ্রোহকে হত্যাকাণ্ড বলে অভিহিত করে আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন। এছাড়াও এ হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলো তদন্ত কমিটি করা হলেও কমিটির আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সুযোগ্য সন্তান রাশেদ সোহরাওয়ার্দীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সোমবার পূর্ব লন্ডনের একটি হলে এই শোক সভার আয়োজন করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ডক্টর গৌর রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। সবাই বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, আসম মিসবাহ সহ আরো অনেকেই। সভায় বক্তারা রাশেদ সোহরাওয়ার্দীর মহান মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক পরিচিত ব্যক্তি হিসেবে বিশ্বমত গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এছাড়াও বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে
আন্তর্জাতিক জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আর তাই জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে ইংল্যান্ডের সাসেক্স বাংলাদেশি অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায়। মঙ্গলবার রাতে ব্রাইটনের অশোকা রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ রফিক মিয়া। বদিউল আলম ও রয়্যাল মিয়ার যৌথ পরিচালনায় প্রবাসে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহির হোসেন চৌধুরী। বক্তারা বলেন, বিলেতে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এ ভাষার গুরুত্ব ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এছাড়াও ব্রাইটন শহরে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে স্থানীয় কাউন্সিলের সহ সকলের সহযোগিতা চাওয়া হয়। এতে আরও বক্তব্য রাখেন মিলিক মিয়া চৌধুরী, মোহাম্মদ মুসলেউজ্জামান, ফারুক আহমেদ, হাজি আব্দুল নূর, কাইয়ুম মিয়া, কয়েস আহমেদ প্রমুখ। বাংলাদেশের চক্ষু রোগীদের জন্য চ্যারিটি প্রতিষ্ঠা করে এবং রোগীদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন 2017 সালে অবসর নেওয়া একজন ব্রিটিশ সিনিয়র চক্ষু নার্স। তিনি ভিশন ফর বাংলাদেশ নামে একটি চ্যারিটি প্রতিষ্ঠা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের রোগীদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ভিশন ফর বাংলাদেশ চ্যারিটির জন্য আব্দুল শহীদের সহযোগিতায় ভ্যালি কানেকশন চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। এতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে চিকিৎসক ও রোগীদের নিয়ে নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ভিশন ফর বাংলাদেশের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন চেয়ারম্যান ব্রুস হ্যারিস, ফাউন্ডার ও অপারেশন ডাইরেক্টর রেচেল অ্যান্ড্রিউস, সচিব কেইট হোমস, ট্রেজারার ইয়ান অ্যান্ড্রিউস সহ আরও অনেকে। অনুষ্ঠানে চ্যারিটি ট্রাস্টিরা বলেন, চোখ প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যার চোখ নষ্ট কেবলমাত্র সেই ব্যথা অনুভব করতে পারে। অনুষ্ঠানে তাই সকলকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। দানকৃত চ্যারিটির সকল অর্থ মৌলভীবাজার চক্ষু হাসপাতালের রোগীদের জন্য ব্যয় করা হয়। এদিকে রবিবার ওভারভিলিয়েতে ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে ও মুক্তিযোদ্ধা সংহতি সংসদ ফ্রান্স শাখার সহযোগিতায় অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ান শাহ পরানের পরিচালনায় এবং জামিরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্যবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং চকবাজারে নিহতদের সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা কবিতা, নৃত্য, একক এবং দলীয় গান, কৌতুক ও অভিনয় পরিবেশন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকী, কবি রবিশঙ্কর মৈত্রী, হাসনাত জাহান, ড্যানিয়েল, সাইদা আক্তার সহ আরও অনেকেই। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সঙ্গীত শিল্পী সুমা দাসের সাথে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। স্পেনে বিএনপির উদ্যোগে 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা নিহত সেনা অফিসারদের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্পেন ব্যুরো চিফ সেলিম আলম জানান, স্মরণসভায় স্পেন বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এবং দুর্নীতি, লুটপাট দীর্ঘস্থায়ী করার পরিকল্পনায় দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছিল। 25শে ফেব্রুয়ারি মাদ্রিদের বাংলা টাউনের রেস্টুরেন্টে পিলখানা হত্যা দিবসে শোক প্রকাশ এবং ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এ সভা অনুষ্ঠিত হয়। সুহেল আহমেদ শামসুর সভাপতিত্বে ও জাকিবুল ইসলাম জাকিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির রিগান, আব্দুল মুতালিব বাবুল, শাওন আহমেদ, আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সভায় চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশন ও 21 উদযাপন পরিষদ সুইজারল্যান্ডের উদ্যোগে ইউনাইটেড নেশন জেনেভা অফিসের বোকেন চেয়ার স্কোয়ার অস্থায়ী শহীদ মিনারে
ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব জেনেভা সভাপতি আমজাদ চৌধুরী, মুজাম্মেল হক, জুয়েল, সোহেল, বাংলা পাঠশালার শিক্ষার্থী ও অভিভাবক বৃদ্ধ সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি ও ফিলিপিন্স কমিউনিটি, আফ্রিকান কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সেই 52 গৌরব উজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি সকলকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি গুরুত্ব আরোপ করেন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি সহ সকলকে এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতীয় সংসদ প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা শহরের যানজট নিরসনে শীঘ্রই ডিজিটাল অটো সিগন্যাল পদ্ধতি চালু হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মাদকের ভয়াল আগ্রাসন প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী সংসদে জানান, মাদক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হয়েছে। জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক বিরোধী স্পেশাল জোন আর 4 বিভাগীয় শহরে মাদক টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। তবে প্রশ্নোত্তরে এসবের চেয়ে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেন জনসচেতনতার উপর। সকল সংসদ সদস্যকে বলবো, যার নিজ নিজ এলাকা, সেই এলাকায় যেন এই মাদকাসক্ত না হয় এবং এর থেকে যেন দূরে থাকে, সে ব্যাপারেও তারাও যেন একটু উদ্যোগ নেন এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার যারা আছে তারাও যেন এ ব্যাপারে উদ্যোগ নেন। যেমন আমরা জঙ্গি দমনে উদ্যোগ নিয়েছিলাম, ঠিক একইভাবে আমরা মাদকের বিরুদ্ধে আমরা একটা সামাজিক সচেতনতা গড়ে তুলে সমগ্র দেশব্যাপী এই সব থেকে একটা জঘন্য যে বদভ্যাসটা, এর থেকে মানুষকে মুক্তি করা বা যুব সমাজকে মুক্তি করার ব্যবস্থা আমরা নিয়েছি। এর থেকে মুক্ত করাটাই আমাদের লক্ষ্য। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার সরকারের সময়ে নেয়া সড়ক, রেল ও জলপথ পরিবহনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে শেখ হাসিনা বলেন, মেট্রো রেল চালু হলে মানুষের যাতায়াত সুবিধা বাড়বে। জানান, গণপরিবহন বাড়াতে বিআরটিসির বাস কেনা হচ্ছে। সংশ্লিষ্ট কেস প্রকল্প এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের উপর পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। খুব শীঘ্রই ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ বন্ধ করে অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হবে। শেখ হাসিনা জানান, মানুষের যাতায়াত যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া তিনি নিজে গণভবন থেকে বেরই হন না। আমরা যারা চলাচল করি তারা কিন্তু ট্রাফিক রুল মানে না, এখানেই সব থেকে বেশি সমস্যা। আর রাস্তা, ফুটপাত দখল করে যেখানে সেখানে গাড়ি থামানো। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 2টি এবং পাকিস্তানের 1টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পরস্পরের। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। ওইদিকে চীন একটি সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের বিমান হামলার যৌক্তিকতা তুলে ধরেন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দুদেশের উত্তেজনার উদ্বেগ প্রকাশ করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পাকিস্তান ভারতের 2টি এবং ভারত পাকিস্তানের 1টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বুধবার দাবি করেন, ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের একটি পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে, অন্যটি পড়েছে ভারতীয় অংশে। এই ঘটনায় একজন বৈমানিককে আটক করার কথাও জানান তিনি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একটি বিমান কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে এবং আরেকটি বিমান পাইলট সহ নিখোঁজ। অন্যদিকে বুধবার সকালে জম্মুর রাজৌরি সেক্টরে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সেনা স্থাপনায় হামলার চেষ্টাকালে পাকিস্তানের বিমানটি ভূপাতিত করা হয়। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, তাদের অপারেশনে F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। এদিকে ভারতীয় বিমান বাহিনীর MI-17 একটি হেলিকপ্টার জম্মু কাশ্মীরের বুদগাম এলাকায়
বুধবার সকালে বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর 6 কর্মকর্তার মৃতদেহ পাওয়া গেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, পাকিস্তান ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করে প্রতিরোধের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি বলেন, এমন পরিস্থিতি না আসুক যে তিনি অথবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বরং আলোচনা করে উত্তেজনা প্রশমন করতে চাইছেন তিনি। ভারতকে আশ্বাস দিতে চাই, তদন্তের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে পাকিস্তান। কোনো পাকিস্তানের নাগরিক পুলওয়ামা হামলায় জড়িত থাকলেও পাকিস্তান ভারতকে সহযোগিতা করবে। ভারতের একতরফা কোনো সিদ্ধান্ত কোনো সার্বভৌম দেশ হিসেবে পাকিস্তান মানতে পারে না। অন্যদিকে চীন সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠক করেছেন। তিনি কথা বলেছেন চলমান সংকট নিয়ে। কাল ভারত দ্বারা জৈশে মোহাম্মদ কে প্রশিক্ষণ শিবির পর কিয়া গয়া প্রহার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তানে জয়েশের প্রশিক্ষণ শিবিরে ভারত হামলা করেছে। পাকিস্তানের কোনো নাগরিকের ক্ষতি করতে এই হামলা করা হয়নি, এটা ছিল অসামরিক অভিযান। হানি না পৌঁছে, ये गैर सैन्य कार्यवाही थी। আমরা চাইব আমাদের দুই বন্ধু রাষ্ট্র পাকিস্তান ও ভারত উত্তেজনা পরিহার করবে। আমরা চাইব সংকট নিরসনে আলোচনা হবে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আলোর পথে স্লোগানে সীমান্তে চুরি, চোরাচালান সহ নানা ছোটখাটো অপরাধের সঙ্গে যুক্ত থাকা 24 ব্যক্তি বিজিবির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আর কোনো অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন। সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে সুপারি চুরি করতে গিয়ে গত মাসে খাসিয়াদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে এসব ব্যক্তিদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। দোয়ারা বাজার উপজেলায় সীমান্তবর্তী বাঁশতলা এলাকায় মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এসব ব্যক্তিকে অপরাধের পথ থেকে আলোর পথে ফুল দিয়ে বরণ করেন বিজিবির সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম। অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে এসব ব্যক্তিদের আর্থিক সহায়তা, রেশন, কর্মসংস্থান সহ নানাভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। হবিগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নিউফিল্ড এলাকায় হবিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত মেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ সময় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, চেম্বার প্রেসিডেন্ট মুতাসিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন। মাসব্যাপী মেলায় এবার 130টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতের 2টি এবং পাকিস্তানের 1টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পরস্পরের। আগামী 3রা মার্চ ব্রিটেনে ভিজিট মাই মস্ক ওপেন ডে পালিত হবে। সংবাদ সম্মেলনে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। এবং ঢাকা শহরে যানজট নিরসনে শীঘ্রই ডিজিটাল অটো সিগন্যাল পদ্ধতি চালু হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।